আপনার সিভি হচ্ছে একটা গল্প, একটা স্টোরি, যে স্টোরিতে আপনি বলছেন আপনি কে, আপনার একাডেমিক এবং প্রফেশনাল জার্নি সম্পর্কে, এবং আপনি আপনার প্রফেশনে কি করেছেন বা সামনে কি করতে চাচ্ছেন, আপনার টোটাল এই প্রফেশনাল লাইফে আপনার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে, আপনার কি কি সাকসেস স্টোরি রয়েছে, তার একটা ডেটা, একটা মেট্রিক্স আপনি উপস্থাপন করছেন এই গল্পের মাধ্যমে। যে গল্পের মাধ্যমে আপনি আপনার সম্পর্কে একটা পারসেপশন, একটা ধারণা আপনি দেওয়ার চেষ্টা করছেন রিক্রুটারকে, যিনি বা যাদের কাছে আপনার সিভিটা পৌঁছাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র এমন গল্প না যে গল্পে বোঝানো হচ্ছে হাউ ব্রিলিয়েন্ট ইউ আর, হাউ এক্সেপশনাল ইউ আর। রাদার এই গল্পটা বোঝানোর চেষ্টা করছে আপনার যে অ্যাচিভমেন্ট রয়েছে, আপনার যে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতাটাকে সেই অর্গানাইজেশনে যদি আপনার কাজ করার সুযোগ হয়, আপনি কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন তাদেরকে গ্রো করার জন্য, এবং স্পেসিফিক যে পজিশনে তারা রিক্রুট করতে চাচ্ছে, আপনার সিভির গল্পটা জানার মাধ্যমে, দেখার মাধ্যমে, বোঝার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। একটা মজার ইনফরমেশন হচ্ছে, গবেষণায় দেখা গেছে যে 6 থেকে 7 সেকেন্ড এভারেজ সময় ব্যয় করে থাকেন একজন রিক্রুটার যখন সিভি স্ক্রিনিং প্রসেস করেন। এই 6-7 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার সিভির গল্পটা কানেক্ট করতে হবে রিক্রুটারের সাথে। যদি কানেক্ট করতে পারেন তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে লাভ এট ফার্স্ট সাইট। কি ঘাবড়ে যাচ্ছেন? চিন্তার কোনো কারণ নেই। ধাপে ধাপে কিভাবে এই গল্পটা আপনি সাজাতে পারেন, এই সাহায্য করার জন্য আপনাদের সাথে চলে এসেছি আপনাদের ক্যারিয়ার বন্ধু আমি কাজী শামীম। আজকের এই এপিসোডে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা প্রফেশনাল সিভি আমরা তৈরি করতে পারি, সেই সিভি মেকিং প্রসেসটার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এখন থেকে নিয়মিতই আপনাদের সামনে চলে আসব ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং যেখানে বিস্তারিতভাবে এই সিভি মেকিং প্রসেসটা শেয়ার করব। কাজেই আমরা বিশ্বাস করি পুরো সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রস্তুত হয়ে নিন কলম এবং পেপার নিয়ে। যে ইম্পর্টেন্ট নোটগুলো রয়েছে সেই নোটসগুলো যেন আপনি কি করতে পারেন, টুকে নিতে পারেন। তবে আসুন আমরা শুরু করি। একটা মুভি বা নাটকের কথা একটু চিন্তা করে দেখুন তো। সিনেমাতে বা কোনো ডকুমেন্টারি ফিল্মে গল্পটা উপস্থাপন করাটা কি শুধু মুখ্য বিষয় থাকে? তা কিন্তু নয়। শুটিংটা কোথায় হবে, লোকেশন কিন্তু ইম্পর্টেন্ট। এবং অনেক সময় তো একটা মুভি শ্যুট করার জন্য বিশাল বড় একটা এলাকা জুড়ে সেই সেট তৈরি করে ফেলা হয়, এবং এমনও দেখা গেছে পরবর্তীতে সেই সেটগুলোকে রেখে দেওয়া হয় মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে, দর্শনীয় স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন এত কিছু করছে? তার কারণ হচ্ছে, একটা মুভি যখন তৈরি করা হচ্ছে সেখানে লুক অ্যান্ড ফিলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সিভি তৈরি করার ক্ষেত্রে প্রথম যে স্টেপটা, প্রথম যে জায়গাটাতে আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। অর্থাৎ আমাদের সিভির টেমপ্লেটটা কেমন হবে, লেআউটটা কি থাকবে, স্ট্রাকচার কেমন হবে। অনেক সময় আমরা দেখেছি অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া টেমপ্লেটটা কি হবে, একটা ভালো টেমপ্লেট কিভাবে পাওয়া যায়? এই টেমপ্লেট নিয়ে আমরা অনেক পেরেশানিতে পড়ে যাই। চিন্তার কোনো কারণ নেই। এখন কিন্তু খুব সহজেই আমরা গুগলে সার্চ দিতে পারি, এবং গুগল মামাকে যে লিখে দেন ফ্রি সিভি টেমপ্লেট, আপনার প্লেন্টি অফ সিভি টেমপ্লেটস আমরা কিন্তু অনলাইনে পেয়ে যাব। সেই টেমপ্লেটস থেকে কি করুন, একটি টেমপ্লেট আপনি চুজ করে নিন। এবং আরও এখন সহজ রয়েছে, আমরা যারা ইয়াং রয়েছি তারা ক্যানভা ইউজ করতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। আপনি ক্যানভার অ্যাকাউন্ট ওপেন করে ফেলেন, সেখানে প্রচুর টেমপ্লেট রয়েছে। আপনার পছন্দের একটা টেমপ্লেটকে আপনি কি করেন, আপনি সিলেক্ট করে নিন। যখন আপনি টেমপ্লেট সিলেক্ট করছেন সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যেন খুব বেশি রংচঙা টেমপ্লেট না, এটা যেন একটু ডিসেন্ট হয়, একটা এলিগেন্সি যেন সেই টেমপ্লেটের ভেতরে আছে, এরকম সিম্পল বাট একটু দেখতে ভালো লাগছে এরকম একটা টেমপ্লেট আপনি কি করলেন, আপনি সিলেক্ট করে ফেললেন। টেমপ্লেট সিলেক্ট করার পরেই হচ্ছে লেআউট এবং স্ট্রাকচারের প্রতি আপনাদেরকে মনোযোগী হতে হবে। লেআউটের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এই মার্জিন যেন সাফিসিয়েন্ট থাকে,
এবং আপনার সিভি যদি 1 পেজ হয় বা 2 পেজ হয় বা 3 পেজেস হয়, যেটাই হোক না কেন, প্রতিটা পেজের সমান মার্জিন যেন চারপাশে একই রকম থাকে। তো আমরা যদি কিছু ইউজ টেমপ্লেট যেটা তৈরি করা থাকে সেই টেমপ্লেটগুলোকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়, কারণ তারা কিন্তু খুব চমৎকারভাবে এই মার্জিনটাকে ম্যানেজ করা থাকে সেখানে। এবং তার সাথে সাথে হোয়াইট স্পেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে সিভিতে একটা পাশে আমরা লেখা হচ্ছে, ডান পাশটা পুরোপুরি ফাঁকা থাকছে, অর্থাৎ জিনিসটা ব্যালেন্স হয় না। তো আমরা যদি যখন সিভিটাকে তৈরি করছি, এই দুই পাশের হোয়াইট স্পেস ম্যানেজমেন্টটা যেন ভালো থাকে, দেখতে যেন ভালো লাগে। অর্থাৎ অ্যালাইনমেন্টগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, মার্জিন আছে কি না, প্রপার হোয়াইট স্পেস আছে কি না। হোয়াইট স্পেস কেন ইম্পর্টেন্ট এটা একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখবেন অনেক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনের মাঝখানে যদি সাফিসিয়েন্ট হোয়াইট স্পেস না থাকে, অর্থাৎ একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যখন আমরা সুইচ করছি, এটা যদি ভিজিবল হয়, এটা যদি আই সুদিং হয়, তাহলে রিডারের জন্য কিন্তু আপনার ইনফরমেশনটা সেখান থেকে পড়াটা খুব সহজ হচ্ছে। এবং এই যে টেমপ্লেট এবং লেআউট কেন ইম্পর্টেন্ট, কারণ যখন সিভিটা যাচ্ছে, রিডার বা রিক্রুটার তিনি অ্যাট এ গ্লান্স পুরো সিভিটাকে তিনি কি করতে পারছেন, একটা স্ন্যাপশট নিতে পারছেন মুহূর্তের মধ্যেই। কারণ শুরুতেই বলেছিলাম মাত্র 6 থেকে 7 সেকেন্ড কিন্তু রিক্রুটার পাচ্ছেন আপনার সিভিটা স্ক্রিনিং করার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথমেই যখন সিভিটা হাতে যাচ্ছে, আপনাকে কি করতে হবে, এই লুক অ্যান্ড ফিলটা তাকে গিফট করতে হবে। এবং লেআউটের ক্ষেত্রে ফন্ট সাইজ কী হতে পারে, ফন্ট সাইজ 11 থেকে 12 থাকতে পারে, হেডলাইন আপনার 14 থেকে 16-র মধ্যে রাখতে পারেন। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমার যদি মূল বডির ফন্ট 11 রাখি, তাহলে সবগুলো পেজেই যেন 11 থাকে। আমি যদি হেডিংটাতে আমি 14 রাখি, তাহলে সবগুলোই 14 থাকবে। আমাকে ব্যালেন্স করতে হবে যে বডির ফন্ট সাইজটা আমি কত রাখছি এবং আমি হেডিংটা কত রাখছি। ফন্ট কি হতে পারে, ফন্ট প্রচুর ফন্ট রয়েছে এবং সবগুলো ফন্টে অনেকগুলো ফন্ট রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরিয়াল ব্যবহার করতে পারি, টাইমস নিউ রোমান আমরা ব্যবহার করতে পারি, ক্যালিব্রি হতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। যে কোনো একটা ফন্টই আমরা ইউজ করব, অর্থাৎ কনসিস্টেন্ট থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট পুরো সিভিতে আমি যে ফন্টটাকে ব্যবহার করছি। এবং কালারের কনসিস্টেন্সিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবশেষে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার সিভিটা তৈরি করার পরে আমরা পিডিএফে আমরা সেভ করে নেব। কারণ অনেক সময় যেটা দেখা যায়, এই টেমপ্লেটের ফরম্যাটিংটা নষ্ট হয়ে যায় যখন আমরা রিক্রুটারের কাছে সিভিটাকে মেইল করছি। একটি প্রশ্ন আমাদের কাছে সবসময় স্টুডেন্টরা করেন বা যারা হচ্ছেন জব সিকার আছেন তারা করেন, সেটা হচ্ছে আমার সিভিটা তৈরি করার ক্ষেত্রে আমি কোনো প্রফেশনাল হেল্প নিতে পারি কি না। আপনাদের উদ্দেশ্যে বলবো, দেয়ার ইজ নো হার্ম অন ইট, বাট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, সেটা হচ্ছে আপনার সিভিটা আপনি নিজে একটু চেষ্টা করেন না তৈরি করার জন্য। কিভাবে করতে হবে প্রসেস তো আপনাদেরকে বলে দিচ্ছি। নিজে যখন কোনো কিছু তৈরি করতে পারছি, তৈরি করার, ক্রিয়েট করার আনন্দটাই কিন্তু ডিফারেন্ট। যখন আপনি আপনার সিভিটাকে তৈরি করছেন যত্ন সহকারে, মমতা সহকারে, তার সাথে কিন্তু আপনার একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু সিভিটার আদ্য প্রান্ত আপনি জানেন। যখন রিক্রুটারের কাছে সিভিটা যাচ্ছে, আপনি যখন ইন্টারভিউয়ের কল পাচ্ছেন, তখন কিন্তু সেই সিভিতে কি বলেছেন এটা পুরোপুরি আপনার নখদর্পণে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এক্সপ্রেসও করতে পারেন। শুধু একটি বিষয় প্রয়োজন, বিশ্বাস করুন যে আপনি করতে পারবেন এবং চেষ্টা করুন, শুরুই করে দিন না। একটা মিথকে আমাদেরকে ভাঙতে হবে যে একটা পারফেক্ট সিভি হতে হবে, বাট পারফেক্ট সিভি বলে কিছু নাই, নিয়ার পারফেক্ট হতে পারে। আমরা যত সময় যাবে দেখবেন আপনার সিভিটা আস্তে 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 ডেভেলপ হতে শুরু করবে। আর প্রফেশনাল কারো কাছ থেকে সিভিটাকে চেক করিয়ে নেওয়াই যেতে পারে। স্ট্রাকচারের কথা বলছিলাম, স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদেরকে মেনটেন করতে হবে রিভার্স ক্রোনোলজি, অর্থাৎ আমার লাস্ট যে এক্সপেরিয়েন্সের যে ইনফরমেশনগুলো থাকবে সেটা সবার আগে আসবে, তারপরেরগুলো এভাবে গ্র্যাজুয়ালি যাবে। তো এখন আসুন আমরা সিভি তৈরি করা শুরু করে দিই। একটি সিভিতে দুটি সেকশন গুরুত্বপূর্ণ। ফার্স্ট সেকশনকে আমরা বলতে পারি ম্যান্ডেটরি সেকশন বা মাস্ট হ্যাভ সেকশন, যেই সেকশনটা অবশ্যই আপনার সিভিতে থাকতেই হবে। এবং সেকেন্ড সেকশন হচ্ছে অপশনাল, চাইলে আপনি ইনক্লুড করতে পারেন, আবার চাইলে আপনি বাদ দিতে পারেন। তো প্রথমে আমরা চলে আসছি মাস্ট হ্যাভ সেকশন। নাম্বার 1, কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে প্রথমেই থাকবে আপনার নাম
এই ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, অনেক সময় আমরা সিভিতে দেখেছি সিভির উপরে লেখা থাকে সিভি বা রেজিউমে। দেখুন, আমরা শুরুতে আমরা স্পেস নষ্ট করতে চাই না এই সিভি বা রেজিউমে লেখার মাধ্যমে। এরপরেই চলে আসবে আপনার প্রফেশনাল টাইটেল। সেটা কীরকম? আপনি হতে পারেন একজন ওয়েব ডেভেলপার, আপনি হতে পারেন একজন কন্টেন্ট রাইটার, আপনি হতে পারেন একজন ক্রেডিট অ্যানালিস্ট, আপনি হতে পারেন একজন HR এনথুজিয়াস্ট। অর্থাৎ আপনি যেই প্রফেশনাল টাইটেলটা আপনি হোল্ড করেন সেই টাইটেলটা আপনার নামের নিচে আপনি কি করবেন? মেনশন করবেন। এবং তারপরে চলে আসবে আপনার কন্ট্যাক্ট নাম্বার। এই বিষয়ে একটি কথা বলবো, সেটি হচ্ছে মৌসুমি সিম যারা ব্যবহার করেন, মানে এক এক মৌসুমে এক এক সিম একাধিক নাম্বার রয়েছে, আপনারা চেষ্টা করবেন যে নম্বরটি সবসময় আপনাদের অন থাকে, যেই নম্বরে সবসময় আপনাকে পাওয়া যায় সে নাম্বারটা এখানে ইনক্লুড করবেন। এরপরে চলে আসবে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে আমাদেরকে। সেটা কীরকম? আমরা যেন কেউই এলোমেলো ইমেল অ্যাড্রেস, আমরা যেন খুবই বিদঘুটে কিছু ইমেল অ্যাড্রেস থাকে যে rockstar@-- এরকম টাইপের ইমেল অ্যাড্রেস আমরা কি করতে চাই না, আমরা দিতে চাই না। কারণ এই প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। কেন ইম্পর্ট্যান্ট? একটা রিসার্চে বলছে 76% সিভি রিজেক্ট হয়ে যায় একটা নন প্রফেশনাল ইমেল আইডি থাকার কারণে। কাজেই আপনার ইমেল আইডিটা যেন প্রফেশনাল থাকে, এই ব্যাপারে আপনারা কি হবেন? সবসময় সচেতন থাকবেন। অ্যাড্রেস এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে অ্যাড্রেস রাখতেও পারেন, নাও রাখতে পারেন। সাথে কিন্তু ছবি রাখতে হবে। ছবিটা আপনি যে কোনো একটা অ্যালাইনমেন্টে রাখতে পারেন। যদি আপনার নামটা লেফট অ্যালাইনমেন্টে থাকে তাহলে আপনার ছবিটাকে আপনি রাইটে রাখবেন, যদি আপনার নামটা রাইট অ্যালাইনমেন্টে থাকে তাহলে ছবিটাকে আপনি লেফট অ্যালাইনমেন্টে রাখবেন, জাস্ট অপোজিটে। তবে ছবিটা যেন অবশ্যই কি থাকে, অবশ্যই যেন এটা প্রফেশনাল লুকে ছবিটা তোলা হয়, অর্থাৎ আপনার ড্রেস কোডটা যেন ঠিক থাকে। আমরা কিন্তু এখন অনেকেই রয়েছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আমরা মেনটেন করে থেকে থাকি। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই সাইটগুলোকে আমরা মেনশন করতে পারি, অ্যাড্রেসগুলোকে। স্পেশালি আপনাদেরকে বলবো আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে সবসময় অ্যাড করে দেওয়ার জন্য, আপ করে দেওয়ার জন্য আপনাদের সিভিটাতে ইনক্লুড রাখবেন। কারণ আমাদের আরেকটা ভিডিওতে আমরা একটা রিসার্চের কথা বলেছিলাম, অস্টিন বেলসেক এবং তার টিম একটা গবেষণা করেছিল এবং তারা 1,25,000 সিভি নিয়ে তারা স্টাডি করেছেন এবং সেই সিভিতে তারা দেখেছেন মাত্র 48% ক্যান্ডিডেট তারা তাদের সিভিতে লিঙ্কডইন প্রোফাইলটাকে অ্যাড করেছেন এবং 71% চান্সেস বেড়ে যাচ্ছে যারা তাদের সিভিতে লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করেছে ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে তাদের একটা ডেটা। কাজেই আপনি লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করে ফেলেন, অপটিমাম করে ফেলেন এবং আপনার যা যা ইনফরমেশান আছে এটাকে চেক করে নেবেন এবং সেটাকে ইনক্লুড করে ফেলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তার সাথে সাথে আমরা আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট আমরা মেনটেন করি। অনেকেরই এক্সে প্রোফাইল থাকতে পারে। তো এক্স প্রোফাইলে এটা কাদের জন্য? যারা মনে করেন মার্কেটিং বা জার্নালিজমে ক্যারিয়ার করতে চাচ্ছেন এবং আপনার যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার থেকে থাকে এবং কন্টেন্টগুলো রেগুলার হচ্ছে গুড, ভালো মানের কন্টেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনি কি করতে পারেন, আপনার এক্স প্রোফাইলের ইনফরমেশনটা আপনি এখানে ট্যাগ করে ফেলতে পারেন। কোরাটাকেও আপনি ট্যাগ করতে পারেন। যদি কোনো স্পেসিফিক টপিকের উপরে আপনার আলাদাভাবে দক্ষতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কোরাটাকে ট্যাগ করতে পারেন। সেই ক্ষেত্রে HR যারা হেড রয়েছে, HR ম্যানেজার রয়েছে, সে কিন্তু আপনার সম্পর্কে একটু পজিটিভ ধারণাই পোষণ করবে। স্ট্যাক ওভারফ্লো, আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থেকে থাকেন, আপনি যদি কম্পিউটার সায়েন্টিস্ট হন, কোডার্স হন, তাহলে অবশ্যই আপনি কি করতে পারেন, আপনি স্ট্যাক ওভারফ্লো এটাকে মেনশন করতে পারেন। মিডিয়ামকেও আপনারা মেনশন করতে পারেন এখানে এবং স্পেশালি যারা ফ্রিল্যান্স রাইটার আছেন তারা এখানে এটাকে ইউজ করতে পারছেন। বা যেই পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং এই ইউটিউব চ্যানেলের কন্টেন্ট যদি আপনার যারা রিক্রুটার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং তাদের কনসেন্ট্রেশনটা গ্র্যাব করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করতে পারি, আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটাকেও আমরা এখানে মেনশন করতে পারি। তবে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যখনই আমি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের আইডিগুলো আমরা শেয়ার করছি, দেখতে হবে জোর করে আমরা কোনোটাকে দিতে চাই না।
যদি এটা রিলেভেন্ট হয় যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করছি তাহলেই শুধুমাত্র আমরা এটাকে অ্যাড করব, বাট লিঙ্কডইন প্রোফাইলটা মাস্ট আমরা অ্যাড রাখতে চাই। কন্ট্যাক্ট ইনফরমেশনের পরে চলে আসছে যে পার্টটি, সেটা হচ্ছে সিভি সামারি। সিভি সামারিকে বলতে পারেন আপনার ফার্স্ট ইমপ্রেশন। রিক্রুটার যখন আপনার সিভি সামারিটা দেখছে, আপনার সম্পর্কে প্রথমে কি করছেন, তিনি একটা সম্যক ধারণা পোষণ করছেন যে তাকে দিয়ে হবে কি হবে না, অর্থাৎ তার যে এক্সপেরিয়েন্স রয়েছে এটা আমার কোম্পানির জন্য কতটা গুরুত্ব বহন করবে। অর্থাৎ আপনার প্রাইমারি শর্টলিস্ট এই সিভি সামারির মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি সিভি সামারি লিখব না সিভি অবজেক্টিভ লিখব? যাদের এক্সপেরিয়েন্স 2 বছরের বেশি তাদের জন্য সিভি সামারি, আর যাদের এক্সপেরিয়েন্স 2 বছরের কম তারা মেনশন করবেন সিভি অবজেক্টিভ। এখন প্রশ্ন থাকতে পারে কি কি থাকবে এই সিভি সামারিতে? সিভি সামারিতে প্রথমে থাকবে আপনার জব ইনফরমেশন, আপনি কত বছর ধরে কাজ করছেন, অর্থাৎ আপনার এক্সপেরিয়েন্স কত বছরের, আপনি কি কি রেসপন্সিবিলিটিস আপনি পালন করেছেন, আপনার রিলেভেন্ট অ্যাচিভমেন্ট কি কি রয়েছে। আপনাকে বুঝতে হবে একজন রিক্রুটার কি চান, আপনি কিভাবে তার অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে পারবেন। যে জব পোস্টিংটা হয়েছে সেই জব পোস্টিংয়ে আপনার রিলেভেন্ট স্কিলগুলো আছে কি না এটা তিনি বুঝতে চাচ্ছেন। স্পেশালি আপনার যে লাস্ট এক্সপেরিয়েন্সটা রয়েছে, এই লাস্ট এক্সপেরিয়েন্স কিভাবে কন্ট্রিবিউট করতে সাহায্য করবে অর্গানাইজেশনকে সামনের দিকে গ্রো করতে। এই সকল কিছু আপনার সিভি সামারিতে একদম সংক্ষেপে 2 থেকে 3টি বাক্য, ম্যাক্সিমাম 4টি বাক্য হতে পারে। এর মাধ্যমে আমরা কি করব, আমরা তুলে ধরার চেষ্টা করব। ছোটোবেলায় আমরা কিন্তু সারাংশ লিখতাম, সারমর্ম লিখতাম। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসতো, এই সারাংশ সারমর্ম লিখে কী হবে? আশা রাখছি আপনারা এখন বুঝতে পারছেন যে কেন সারাংশ, কেন সারমর্ম। এখানে একটা এক্সাম্পল আপনাদের জন্য শেয়ার করছি। একজন সোশ্যাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, তার সামারি প্রোফাইলটা তিনি কিভাবে লিখছেন। Highly accomplished professional with 10 years of experience, known for delivering exceptional result. I have successfully implemented SEO and content marketing strategies, resulting in a substantial 30% increase in organic traffic and 20% website conversion. এখানে আমরা একটা সামারি দেখলাম। এই সামারিটা অবশ্য একজন এক্সপেরিয়েন্স পারসন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে ডেটা এবং মেট্রিক্স। এই ডেটা এবং মেট্রিক্স হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এখন কিন্তু অনেক রিক্রুটার আছেন যারা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম সফটওয়্যার অর্থাৎ এটিএস সফটওয়্যার ব্যবহার করছেন। আমাদের সিভিটা আমরা কি করি, আমরা সেই সফটওয়্যারে আমরা আপলোড করে ফেলি এবং এই সফটওয়্যারকে কিন্তু কি করতে হবে, আপনার সিভিটাকে রিড করতে পারতে হবে। সফটওয়্যার সবসময় যত বেশি ডেটা থাকবে, যত বেশি মেট্রিক্স থাকবে, তার জন্য রিড করা কিন্তু সহজ হবে। এখন চলে আসি আমরা সিভি অবজেক্টিভ। সিভি অবজেক্টিভটা কাদের জন্য? এটা হতে পারে যারা একেবারেই ফ্রেশ, তার তো এক্সপিরিয়েন্স নেই, তিনি সামারিতে কি লিখবেন, বা যার একেবারেই মাত্র জয়েন করেছে, সেভাবে অভিজ্ঞতাটাও সেভাবে সিগনিফিকেন্ট কোনো অ্যাচিভমেন্ট নেই, বা দায়িত্বগুলো মাত্র শুরু করেছেন, তিনি কিভাবে মেনশন করবেন। তাদের জন্য এই সেকশনটা। সিভি অবজেক্টিভে এখানে আপনার এক্সপেরিয়েন্সটার প্রয়োজন নেই, এখানে আপনি মেনশন করবেন আপনার মোটিভেশনটা, আপনি কেন এখানে কাজ করতে চাচ্ছেন, এই অর্গানাইজেশনে কাজ করার প্রতি আগ্রহ প্রকাশ করছেন, আপনার কি কি সার্টিফিকেশন আপনি করেছেন, কি কি স্কিল আপনি ডেভেলপ করেছেন, কি কি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজের ভেতর দিয়ে আপনি গিয়েছেন, এবং আপনি কি পেতে চাচ্ছেন এই অর্গানাইজেশনে জয়েন করার মাধ্যমে, আপনার চাওয়াটা কি, আপনার আগ্রহটা কোথায়। এখন চলে আসি একটা স্যাম্পল সিভি অবজেক্টিভ কেমন হবে এটা একটু দেখে আসি। মোটিভেটেড BBA graduate in Human Resource Management from Dhaka University with practical SAP experience and APHR certification, skilled at applying theoretical knowledge to real-world HR solution. দেখেন এখানে কিন্তু খুব সহজে আপনি কি করেছেন, এই সিভি অবজেক্টিভে আপনি আপনার ইনফরমেশনটা তুলে ধরেছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা মেনশন করেছেন, আপনি কি সার্টিফিকেশন আপনার রয়েছে সেটাকেও আপনি কিন্তু কি করেছেন, খুব সহজেই তুলে ধরতে পেরেছেন, এবং আপনি কি কাজ করতে চাচ্ছেন বা পারবেন এটাও কিন্তু আপনি এখানে দেওয়া আছে। সিভি সামারি, সিভি অবজেক্টিভ পরের যে সেকশনটা আপনাকে ইনকর্পোরেট করতে হবে, দি মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ইন আ সিভি।
এটি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা। আমরা শুরুতে বলছিলাম 6 থেকে 7 সেকেন্ড সময়টা রিক্রুটার স্পেন্ড করছেন আপনার এই এক্সপিরিয়েন্সটা দেখার সময়। যখনই আমরা এক্সপিরিয়েন্স এখানে লিখছি, এখানে আমার অ্যাচিভমেন্টটা মেনশন করতে হবে, এবং অ্যাচিভমেন্টটা মেনশন করার ক্ষেত্রে অবশ্যই মেট্রিক্স বা ডেটা ইউজ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি অ্যাকমপ্লিশমেন্ট আমার রয়েছে, নাম্বার 1, এবং এটা মেজারেবল করতে হবে। এটা নাম্বার অর্থাৎ ডেটা এবং মেট্রিক্স দিয়ে আমাকে বোঝাতে হবে যে আমি এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, ভ্যালুয়েশনটা মেজারেবল অ্যাচিভমেন্ট দেখাতে হবে। অর্থাৎ আমার অ্যাচিভমেন্ট, ডেটা অ্যান্ড মেট্রিক্স, তার সাথে হচ্ছে কিভাবে করলাম। এবং আমরা যে অ্যাচিভমেন্ট বলছিলাম, এই অ্যাচিভমেন্টটা লেখার ক্ষেত্রে আমাদেরকে অ্যাকশন ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে, এবং কিভাবে অ্যাকশন ভার্ব ইউজ করে আমাদের অ্যাচিভমেন্টটা আমরা লিখতে পারি, আমরা কিছু স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তিনি তার এক্সপিরিয়েন্সটাকে কিভাবে লিখছেন। তিনি ABC কোম্পানিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আছেন, এবং তার এক্সপিরিয়েন্সটা তিনি লিখছেন, increased social media following 125% in 3 months, leading to 50% increase in monthly site visitors. 2 number, managed a team of 10 people and increased sales by 20% in 2 months. Developed new marketing strategy that resulted in a 30% in website traffic. Increased revenue by 25% through effective sales strategy. এখানে দেখেন increased action verb, managed action verb, developed action verb, এই শব্দগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তো আমরা এই অ্যাকশন ভার্বগুলোর মাধ্যমে আমরা কি করতে পারছি, এখানে আমার অ্যাচিভমেন্টটা আমি বলছি, অ্যাচিভমেন্টের মাধ্যমে আমি এখানে নাম্বার দেখেন, এখানে রয়েছে 20%, এখানে রয়েছে 125%, এবং কিভাবে করেছি এখানে বলা হচ্ছে ডেভেলপড নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে প্রসেস, এবং যেটা রেজাল্ট কি করেছে, আমার 30% ইন ওয়েবসাইট ট্রাফিকটা বাড়িয়ে দিয়েছে। ঠিক এইভাবে আমাদের এক্সপিরিয়েন্সগুলোকে আমরা কি করব, আমরা মেনশন করতে চাই। আসুন কিছু গ্লোবাল সিভি আমরা দেখে ফেলি। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে ডেটা এবং মেট্রিক্স তারা কিন্তু সবাই মেনশন করেছে। এবং আমরা যখন এক্সপিরিয়েন্সটা লিখব, যেন রিক্রুটার বুঝতে পারেন আমি কি অর্জন করেছি আমার লাস্ট এক্সপিরিয়েন্সগুলো থেকে, এবং বেসড অন দোজ এক্সপিরিয়েন্সেস আমি তার অর্গানাইজেশনে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। এখন আরও কিছু কম্পালসারি সেকশন যেটা আমাদেরকে ইনক্লুড করতে হবে, ইনকর্পোরেট করতে হবে, সেটি হচ্ছে স্কিল। এখানে হার্ড স্কিল এবং সফট স্কিল, অর্থাৎ আপনার যে ফাংশনাল স্কিলগুলো আপনি জানেন। এখানে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু অনেকেই যখন সিভিটা তৈরি করি, যে জব পোস্টিংয়ের এগেনস্টে আমরা সিভিটা তৈরি করছি, সেই জব পোস্টিংটা আমাদের সাথে সবসময় রাখতে হবে, এবং কিওয়ার্ডসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারা যে কিওয়ার্ডসগুলো ব্যবহার করছে, আপনি ঠিক সেই কিওয়ার্ডসগুলোই চুজ করেন। সেখানে যে স্কিলের কথা বলা আছে, যে হার্ড স্কিল এবং সফট স্কিলের কথা বলা আছে, সেই স্কিলগুলোকে পিক করেন। অর্থাৎ আপনি একটু আন্ডারলাইন করে ফেলেন এবং দেখে নেন কোন কোন স্কিলগুলো আপনার ভেতরে রয়েছে, আপনার সিভিতে সেই স্কিলগুলোই আপনি মেনশন করেন। আমরা সবসময় বলি যে জেনারিক সিভি না, জেনারিক ইনফরমেশন না, আমাদের সবসময় কাস্টমাইজ সিভিটা হওয়াটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেই জব পোস্টিংয়ের এগেনস্টে আমি অ্যাপ্লাই করছি, সেই ইনফরমেশনগুলো যেন এখানটাতে থাকে। এরপরে চলে আসবে আমাদের এডুকেশন। নাম্বার 1, আমি যে প্রোগ্রামটা কমপ্লিট করেছি সেই প্রোগ্রাম টাইটেলটা। তারপরে আমাকে দেখতে হবে আমি কোন ইউনিভার্সিটি থেকে আমি প্রোগ্রামটা কমপ্লিট করেছি, বা কোন কলেজ থেকে বা কোন ইনস্টিটিউশন থেকে আমি কমপ্লিট করলাম, কোন ইয়ারে আমি পাস আউট করেছি। তার সাথে সাথে অনেক সময় এটা আমি যেই টাইটেলটা করছি, টাইটেলের সাথেই আমরা লিখে রাখতে পারি যে যদি কোনো সাবজেক্টে মেজর থেকে থাকে, সেই মেজরটাকে আমি মেনশন করতে পারি। এডুকেশনের ক্ষেত্রে কিছু সেকশন রয়েছে যেটা আমরা চাইলে ইজিলি অমিট করতে পারি। ফর এক্সাম্পল, আমার সিজিপিএ যদি সেরকম আহামরি না হয়, অর্থাৎ যদি 3.5 অ্যাবাভ না থাকে বা 3.5 মিনিমাম না থাকে, এটাকে চাইলে আমরা স্কিপ করতে পারি। এই রেজাল্টের পোর্শনটা হচ্ছে অপশনাল। তবে ফ্রেশারদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে রেজাল্টটাকে স্কিপ না করা, কারণ ফ্রেশারদের ক্ষেত্রে রিক্রুটাররা রেজাল্টটা দেখতে চান। এই ছিল আমাদের সিভিতে মাস্ট ইনক্লুডেড সেকশনগুলো।
এখন চলে আসছি ঝটপট করে আমাদের অপশনাল সেকশন কোনগুলো রয়েছে, যেটা আমরা চাইলে ইনক্লুড করতে পারি, চাইলে নাও রাখতে পারি। তবে ইনক্লুড তখনই করব যদি আমার যে জব পোস্টিংটার এগেনস্টে আমি অ্যাপ্লাই করছি, আমার এই সেকশনগুলো যদি রিলেভেন্ট হয় তাহলে আমরা অবশ্যই সেখানে মেনশন করব। প্রথমে চলে আসবে আমার ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন। ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশনের বিষয়টা এটা অপশনাল বলছি, কারণ অনেক সময় অনেক ট্রেনিংয়ে আমরা করে থাকি সার্টিফিকেশন আমরা করে থাকি, কিন্তু সেটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে যেটা চাওয়া হচ্ছে সেই এক্সপিরিয়েন্সের সাথে খুব একটা রিলেটেড না, কাজেই সেই সার্টিফিকেশনগুলো মেনশন করে লাভ নেই। আর যারা ফ্রেশার আছেন এবং যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের ক্ষেত্রে আমরা বলবো যে সার্টিফিকেশনের ক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব দিবেন। কেন দিবেন? কারণ এখন কিন্তু গ্লোবাল সার্টিফিকেশনগুলো আপনার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট তৈরি করে। কাজেই যারা রিক্রুটাররা আছেন তারা একটু দেখে নেন যে আপনি যে স্কিলটা বলছেন, যে স্কিলটা আপনার দক্ষতাটা রয়েছে, তার এগেনস্টে যদি আপনার কোনো গ্লোবাল সার্টিফিকেশন থাকে, এটা কিন্তু আপনার স্কিলটাকে ভ্যালিডেট করে দিচ্ছে। অর্থাৎ আপনার সার্টেন স্ট্যান্ডার্ড স্কিল সেট এই সার্টিফিকেশনটাই প্রুফ করে দিচ্ছে যে আপনি ওন করছেন। এরপরে চলে আসছে পার্সোনাল প্রজেক্ট। আপনি যারা ফ্রেশার্স আছেন তারা অনেক সময় কিছু পার্সোনাল প্রজেক্ট ইউনিভার্সিটি তারা করে থাকেন, এবং এই প্রজেক্ট মেনশন করাটা যদি আপনি যেই জবে অ্যাপ্লাই করছেন তার সাথে রিলেটেড হয়, আপনি ডেফিনেটলি সেখানে কি করতে পারেন, আপনি মেনশন করতে পারেন। আবার অফিসিয়াল সেক্টরও যারা এক্সপিরিয়েন্স আছেন তারাও বেশ কিছু প্রজেক্ট আপনারা ডিল করেছেন, যে প্রজেক্টের সাকসেসটা আপনি হয়তো অ্যাচিভমেন্টে মেনশন করেছেন, আপনি একটু হাইলাইট করতে চাচ্ছেন প্রজেক্টের ডিটেইলটা, এখানে সেটা মেনশন করা যেতে পারে, বাট এটা অপশনাল। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সেস যদিও এখানে অপশনাল পোর্শনে আমরা রেখেছি, বাট এই ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সেসের মাধ্যমে রিক্রুটাররা বোঝার চেষ্টা করেন আপনি কতটা এক্সট্রোভার্ট, অর্থাৎ আপনি আপনার বাইরে গিয়ে আপনি কতটা কাজ করেছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, এই বিষয়গুলোকে আপনার দক্ষতাটাকেই কিন্তু প্রমাণ করছে। অর্থাৎ আপনার আগ্রহটা বুঝতে সাহায্য করছে রিক্রুটারকে যে আপনি কত রকমের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সেস সে সাথে আপনি নিজেকে ইনভলভ করেছেন। একটা মজার ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি এই ক্ষেত্রে। কিছু বাইরের ইউনিভার্সিটি আছে যারা যখন অ্যাপ্লাই করেন তারা কিন্তু ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সেসের ক্ষেত্রে খুবই গুরুত্ব দেন। কাজেই যদি আপনার এই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে অবশ্যই আমলে নেবেন এবং করার সুযোগ কখনো কি করবেন না, নিজেদেরকে বঞ্চিত করবেন না। আমাদের লাস্ট সেকশন অপশনালের মধ্যে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশনটা আপনি চাইলে রাখতে পারেন, আবার এটাকে স্কিপও করতে পারেন, বাট যদি রাখেন অবশ্যই এটাকে প্রফেশনালি আপনাকে মেনশন করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ সিভি মেকিং প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। ভিউয়ার্স, গল্পটা আপনার গল্পটা আপনি যতটা ভালোভাবে উপস্থাপন করতে পারবেন সেটা কিন্তু আর কেউ পারবে না। আজকে থেকেই শুরু করে দিন না স্টেপ বাই স্টেপ সিভি মেকিং প্রসেস। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি আপনার এই সিভিটা নেক্সট ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আপনাদের ক্যারিয়ার বন্ধু আমি কাজী শামীম। আমাদের এই নিয়মিত আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আপনারা আপনাদের কি বিষয়ের উপরে আপনারা আরও এরকম ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা মেনশন করে জানাবেন। নিয়মিত মেডিটেশন করুন, ক্যারিয়ারে সফল হন, জীবনে সফল হন। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক।